গত ক্লাসে আমরা ডিজিটাল লজিক ডিজাইন শুরু করেছিলাম এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম বেসিক গেটস গুলো, সাথে ট্রুথ টেবিল দেখছিলাম, এই বেসিক টুকিটাকি জিনিসগুলো দেখছিলাম। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথা বলবো, বুলিয়ান অ্যালজেব্রা এন্ড লজিক সিম্পলিফিকেশন। তো বুলিয়ান অ্যালজেব্রা কি? দেখো, আমরা যে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করি, কি কি আমরা ব্যবহার করি? হয়তো কম্পিউটার, হয়তো বা মোবাইল ফোন, অথবা কি ল্যাপটপ। তো এই ধরনের যত ডিজিটাল ডিভাইসগুলো আছে, আমরা কি জানি এরা কিন্তু অন্যান্য কোনো ভাষা বোঝে না। এরা কি বোঝে? এরা শুধুমাত্র 0 এবং 1কেই বোঝে। অর্থাৎ কি ট্রু আর একটা কি ফলস, অথবা এটাকে আমরা আবার কি বলি, আমরা হয়তো বলি হাই স্টেট অথবা কি লো স্টেট। অর্থাৎ 0 এবং 1 ছাড়া আসলে আমাদের ডিজিটাল ডিভাইসগুলো আসলে কিছুই বোঝে না। তো এই যে ডিজিটাল ডিভাইস যে ভাষাটা বোঝে আর কি, অর্থাৎ 0 এবং 1, এই 0 এবং 1 নিয়ে যে গণিতের যে অংশটুকু যে 0 এবং 1 কে নিয়ে কাজ করে, আমরা সেই অংশকে বলি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো এই 1854 সালে জর্জ বোল এই বেচারা এই বুলিয়ান অ্যালজেব্রার ধারণা দেন এবং তার নাম অনুসারে আসলে এটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা রাখা হয়। তো আমরা এখন একটু বিস্তারিত আলোচনার দিকে যাব। আমাদের যেরকম নর্মালি আমরা অ্যালজেব্রা যখন করতাম বা ম্যাথসের, কিন্তু আমাদের অনেক রুলস মনে রাখতে হয়। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রা করারও আসলে কিছু নিয়ম কানুন আছে। তো আমরা আজকে একটু সেই নিয়ম কানুন নিয়ে কথা বলবো। তারপরে হয়তো বেসিক কিছু লজিক সিম্পলিফিকেশন দেখবো, হয়তো এই টুকটাক প্রমাণাদি দেখবো, খুবই ছোট বেসিক ভাবে। এবং এর পরবর্তী ক্লাস থেকে হয়তো আমরা সার্কিট ডিজাইন বা আরো যা যা আছে আমরা সেই দিকে যাব, বা বড় বড় যে ইকুয়েশন সলভ এইগুলোতে যাব। তো বুলিয়ান অ্যালজেব্রার বেসিক কিছু ল আছে বা হচ্ছে রুলস আছে। এখানে প্রথমটা হচ্ছে কমিউনিকেটিভ ল বা বিনিময় বিধি। বিনিময় বিধি বলতে আমরা কি বুঝতেছি, যে এখানে অবশ্যই একটা বিনিময়ের একটা ব্যাপার আছে, এক্সচেঞ্জের একটা ব্যাপার আছে। কনসেপ্টটা কেমন, যে যেরকম কি আমার কাছে একটা জিনিস আছে, বা হয়তো বা কি হতে পারে, আমি এইভাবে এক্সাম্পল দিতে পারি যে ধরো তুমি এবং তোমার বন্ধু, একজন হলো এ, একজন হলো বি। তুমি এবং তোমার বন্ধু আজকে ধরো স্কুলে বা কলেজে, যেখানেই যাও, আজকে ধরো তোমরা কলেজে গেছো, ঠিক আছে? কলেজে গিয়ে তোমরা কি করছো, একটা সিট বেঞ্চে বসেছো এইভাবে। পরের দিন তোমরা যে কি করছো, বি এখানে বসছে, এ এখানে বসছে, ঠিক আছে? তো এই যে এক্সচেঞ্জ হলো বা অদল বদল হলো, এটা কি বিনিময়। তো এখন আসলে আমরা একটু বিনিময় বিধিটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, প্রথম রুলসটা কি, যোগের ক্ষেত্রে কি বলছে, অ্যাডিশনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে বলছে হচ্ছে এ প্লাস বি, এইটার আউটপুট যা আসে বি প্লাস এ, এইটার আউটপুটটা একই আসে। প্রথম রুলস আমাদের বলতেছে কি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। অর্থাৎ আমরা যখন অর গেটের ভিতর দিয়ে এ এবং বি কে পাস করব, আমরা কিন্তু নর্মাল যোগ বিয়োগ করতেছি না। এটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা এখানে কি নিয়ে কথা বলতেছি, বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথা বলতেছি। এবং আমরা এই যোগ বিয়োগ গুণ যা করতে হয় আমরা কিন্তু আসলে লজিক গেটের মাধ্যমেই করব। তো এখানে প্লাস বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, আমরা কিন্তু যোগ বলতে যে এইটা বোঝাচ্ছি, আমরা কিন্তু অর অপারেশন বোঝাচ্ছি, ঠিক আছে? অর অপারেশন বোঝাচ্ছি। তো এই ক্ষেত্রে এ প্লাস বি এর আউটপুট আমাদের যা আসে এবং বি প্লাস এ, এই দুইটার আউটপুটও একই আসবে, ঠিক আছে? এটার আউটপুট আমরা যা পাবো, এটার আউটপুট আমরা তাই পাবো। এটা হলো প্রথম ল। অর্থাৎ অর অপারেশনের ক্ষেত্রে ভেরিয়েবলের যদি জায়গা চেঞ্জ হয়, অর্থাৎ এর জায়গায় বি চলে আসে, বি এর জায়গায় যদি এ চলে আসে, আমরা আউটপুট সেমই পাই, আমাদের আউটপুট একই আসবে। অর্থাৎ আমরা এইটার আউটপুটও যা পাবো, এটার আউটপুটও আমরা তাই পাবো। আচ্ছা,
আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যে এ এ সমান সমান হয়তোবা আমাদের এখানে কি 1, বি সমান সমান হয়তোবা 0। তো এখন দেখো তাহলে এ প্লাস বি মানে কি 1 প্লাস 0। এটার আউটপুট আমাদের কত আসে? এটার আউটপুট আমরা কি জানি, অর গেটের ভিতর দিয়ে যদি 1 আর 0 পাস করা হয় আমরা আউটপুট কি পাই? 1 পাই। এবার দেখো আমরা যদি বি প্লাস এ করি তাহলে বি সমান সমান কত? 0 প্লাস এ সমান সমান কত? 1। আমরা কিন্তু এইটার আউটপুটও কি পাই? আমরা কিন্তু 1ই পাই। তাহলে কি দাঁড়ালো? এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, অর্থাৎ দুইটার আউটপুট আমরা সেমই পাচ্ছি। তো আমাদের একটা ল গেল। আমরা বিনিময় বিধির কি দেখলাম? যোগের ক্ষেত্রে যে নিয়মটা সেটা দেখলাম, অ্যাডিশনের ক্ষেত্রে। এইবার আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখব। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রুল কি বলতেছে? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রুল বলতেছে এ বি যে কথা, বি এ এইটাও একই কথা। অর্থাৎ গুণনের ক্ষেত্রে বা এন্ড অপারেশনের ক্ষেত্রে আমরা কি করতেছি? আমরা এ ডট বি এর আউটপুট আমরা যা পাই, আমরা বি ডট এর আউটপুটও আলটিমেটলি তাই পাই। ওই একইভাবে আমরা তো এ ইজ ইকুয়াল টু 0 ধরলাম, বি ইজ ইকুয়াল টু হয়তো বা আমরা 1 ধরলাম, আমরা মান বসাই। তাহলে এ 0 ডট কি বি কত? 1। এটার আউটপুট আমরা কত পাবো? আমরা পাবো 0। আমরা আবার এই যে বি এর ক্ষেত্রে মান বসাই, বি এর কত? মান 1, এ সমান সমান 0। আমরা কিন্তু আউটপুট 0ই পাচ্ছি। তো আলটিমেটলি কি হলো? এ বিও যে কথা, বি এ এটাও একই কথা। এরপর সেকেন্ড যে রুল আসতেছে অ্যাসোসিয়েটিভ রুল, অর্থাৎ অনুষঙ্গ বিধি। অনুষঙ্গ বিধি বলতে আমরা আসলে কি বুঝাইতে পারি? এইটা মোটামুটি ধরো যে সঙ্গ দেওয়া বা হচ্ছে গ্রুপিং করার মতো। কিরকম জিনিস? যদি একটা এক্সাম্পল দিতে পারি তোমাদের বন্ধুদের দিয়েই, যেরকম তুমি এবং তোমার একজন বন্ধু দুইজন গল্প করতেছো, ঠিক আছে? ওই পাশ দিয়ে তোমার আর একটা বন্ধু আসতেছে, তাহলে তুমি আর তোমার বন্ধু এ এবং বি গল্প করতেছো, ওই পাশ থেকে কি করতেছে? সি আসতেছে, এসে কি করলো? তোমাদের সাথে যোগ দিল। তাহলে কি সে তোমাদের আসলে সঙ্গ দিল বা একটা গ্রুপ তৈরি হলো। হ্যাঁ, বা তোমরা আগে একটা গ্রুপ ছিল এবং পরে আরেকজন আসার পর কি আরেকটা নতুন করে একটা গ্রুপিং হলো। এই বিষয়টাই মূলত আসলে মানে সঙ্গবিধি। আমরা একটু সূত্রটা লিখলে বুঝতে পারবো। দেখো এখানে কি বলছে, এখানে যোগের ক্ষেত্রে কি বলতেছে? যোগের ক্ষেত্রে বলতেছে এ প্লাস বি প্লাস সি, এটাও যে কথা, আবার এ প্লাস বি প্লাস সি এইটাও একই কথা। এইটা ইজ ইকুয়াল টু এইটা। অর্থাৎ আমরা অর গেট দিয়ে এই অপারেশন গুলো করার সময় আমরা যদি বিসি কে গ্রুপ বানাই এবং বিসি কে গ্রুপ বানাই একটা যোগ করি এবং তার সাথে এ কে যোগ করি, আমরা আউটপুট যা পাবো, আমরা এ প্লাস বি কে গ্রুপ করে, এ এবং বি কে গ্রুপ করে সি এর সাথে অর অপারেশন করলেও আলটিমেটলি তাই পাবো। ঠিক আছে? তো কি বলতেছে, আমরা যদি এর সাথে একে একা রাখি এবং বি প্লাস সি কে গ্রুপ করি, করে যদি আমরা এই অপারেশনটা এরকম ভাবে ইকুয়েশন লিখি, এইটার আউটপুট আমরা আসলে যা পাবো আমরা এইটার আউটপুটও সেমই পাবো। মাল্টিপ্লিকেশনের বেলায়ও এরকম বলছে, মাল্টিপ্লিকেশনের বেলায় বলছে এগুলো ইজি, এগুলা জাস্ট বেসিক কনসেপ্ট, এগুলো তোমরা এমনি একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে আসলে এখানে কি হচ্ছে। এটা আসলে অত এক্সপ্লেন করার দরকার নেই, তারপর আমি টুকিটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আর কি সুবিধা হয়। এখন দেখো এই রুলটা কি বলছে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি বলতেছে, ওই একই রকম ভাবে আমরা যদি এন্ড অপারেশন, আমাদের তিনটা ভেরিয়েবল আছে, আমাদের তিনটা চলক আছে, তিনটা চলককে আমরা গুণ করার সময় বা এন্ড অপারেশন করার সময় যদি আমরা যে কোনো দুইটাকে গ্রুপ করি, করে আগে এন্ড অপারেশন করার পর তার সাথে আবার আরেকটা যে একা ছিল তাকে আমরা যদি গুণ করি, অর্থাৎ এ বি সি এর মধ্যে আমরা বিসি কে আগে হচ্ছে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে দিলাম, দিয়ে গ্রুপ করলাম এবং এটার সাথে এ কে গুণ দিলাম, এটার আউটপুট আমরা যা পাই, আমরা এ ডট বি এইটাকে গ্রুপ করে আমরা যদি সি এর সাথে আবার হচ্ছে গুণ দেই, আমরা একই জিনিসই পাই আসলে মূলত। ডিস্ট্রিবিউটিভ ল মানে হচ্ছে বন্টন বিধি। বন্টন বিধি মানে আমরা সহজেই বুঝতে পারতেছি যে অবশ্যই এখানে যা থাকবে তা হয়তো বা কোনোভাবে সবগুলোর ভিতরে কি করে দেওয়া হবে, বন্টন করে দেওয়া হবে বা ভাগ করে দেওয়া হবে। তো দেখো আমরা প্রথম রুলটা দেখি, এন্ড ডিস্ট্রিবিউটেড ওভার অর। এই রুলসটা দেখতে কেমন দেখা যায়? এই রুলসটা দেখতে এমন দেখা যায়,
এ ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ বি প্লাস, আসলে দেখো এ বি প্লাস বি সি লেখার আগে এটা কি হয় আমি আসলে বলি। আমরা কি দেখতেছি এইটা প্রথমটা, এই ক্ষেত্রে কি হবে, ব্র্যাকেটের বাহিরে থাকা যে ভেরিয়েবলটা আছে, হ্যাঁ ব্র্যাকেটের বাহিরে থাকা যে ভেরিয়েবলটা আছে, আমরা এখানে কি বলতেছি এন্ড ডিস্ট্রিবিউটেড ওভার অর। তাহলে দেখো তো এই জিনিসটা কি আছে, এ এবং বি প্লাস সি এই দুটো এন্ড অবস্থায় আছে, এটা ডিস্ট্রিবিউটেড হবে কিসের উপরে, অর এর মাধ্যমে। কিভাবে দেখো, এই যে মানে বাহিরের ব্র্যাকেটের বাইরে যেটা আছে, যে ভেরিয়েবলটা আছে, এইটাকে আমরা কি করতেছি, আমরা ভিতরের যে দুইটা আছে, ভিতরের যে দুইটা মানে চলক আছে তাদের সাথে আমরা কি করতেছি, আলাদা আলাদা ভাবে গুণ করে দিচ্ছি, আলাদা আলাদা ভাবে গুণ করে দিচ্ছি। তো তাহলে কি হচ্ছে, আমরা আলাদা আলাদা ভাবে যদি গুণ করে দিই তাহলে কি হয় দেখো, এটার সাথে আমরা এটা গুণ করেছি, এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি আসে, তাহলে কি আসে, এটার সাথে আমরা এটা গুণ করলে এ বি, মাঝখানে কি ছিল প্লাস ছিল, আবার এটাকে আমরা কি করতেছি সি এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে এ সি। দেখো তো এখানে কি আসলে এই এটা পুরো এই বি প্লাস সি এর ভিতরে বন্টন হয়ে গেল না, এখানে কিন্তু আসলে তাই হলো। আগে আমাদের টোটালটা কি ছিল, এইটা আর এটা মিলে এন্ড অপারেশনের মধ্যে ছিল, এটাকে আমরা কি করে ফেললাম, মানে আমরা ডিস্ট্রিবিউটেড ওভার অর করে ফেললাম। তাহলে কি হলো, জাস্ট ডিস্ট্রিবিউটেড ওভার অর মানে কি, এই যে বাহিরের যে এই ব্র্যাকেটের বাইরে অর্থাৎ এই দুই যে চলক আছে এটার সাথে যেই চলকটা গুণ অবস্থায় আছে তাদের আমরা কি করলাম, পৃথক পৃথক ভাবে আসলে গুণ করে দিলাম ওই বাকি দুইটার সাথে। এরপরে আরেকটা আছে হচ্ছে অর ডিস্ট্রিবিউটেড ওভার এন। তোমরা যদি এন ডিস্ট্রিবিউটেড ওভার অর বুঝে থাকো তাহলে এটা খুব সহজে বুঝতে পারবা। এটা কি বলতেছে, এ প্লাস বি সি, এটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে, দেখো এইটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এটা কি আছে, এ এর সাথে বি সি যোগ অবস্থায় আছে। এটাকে আমরা কি করব, এইটাকে আমরা আসলে গুণের দিকে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, দেখো বাহিরের এই যে দেখো এখানে একটা ভেরিয়েবল, এখানে দুইটা ভেরিয়েবল, আমরা কি করব, এইটার সাথে এইটা এবং এইটার সাথে এইটা আমরা যোগ করে দিব পৃথক পৃথক ভাবে। এখানে ডট আছে, আমরা এই দুই চলকের সাথে এই একটা চলককে পৃথক পৃথক ভাবে যোগ করে দেব। তাহলে কি আসে, আমরা এর সাথে যদি বি কে যোগ করি তাহলে আমাদের আসে এ প্লাস বি, মাঝখানে ডট। আমরা এ কে সি এর সাথে যদি যোগ করে দেই তাহলে আমাদের কি আসে, এ প্লাস সি। এইটাই হলো আমাদের ডিস্ট্রিবিউটেড ল ওভার কি, অর ডিস্ট্রিবিউটেড ওভার এন। এই হলো আমাদের মোটামুটি বেসিক কিছু রুলস গেল। হ্যাঁ, বেসিক কিছু রুলস গেল। এরপরে আরো আছে, আরো আমাদের এখানে মোটামুটি 12টা, এখানে 2টা, আরো 14টা রুলস আছে, সেগুলো আমরা একটু ধীরে ধীরে দেখবো। এগুলো খুব ছোট ছোট, আমরা একটু দেখলেই আসলে বুঝতে পারবো। তো দেখো এখানে কি হচ্ছে, প্রথম রুলসের দিকে একটু চিন্তা করো। তো প্রথম রুলটা দেখো কি লেখা আছে, a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। তো দেখো এখানে এই a কি, এখানে এই এটা আসলে কি, এই a আসলে একটা ভেরিয়েবল, এই a আসলে কি একটা ভেরিয়েবল। ভেরিয়েবল কি করে, ভেরিয়েবলে আমরা মূলত কোনো ভ্যালু রাখি বা ডাটা স্টোর করি। যদি তাই হয়, এখানে আমরা মূলত বলি না যে কয়টা ডাটা নিয়ে কাজ করতেছি, আমাদের ডাটার মানে আছে কয়টা, হয় 0 না হয় 1, হয় 0 বসতে পারে না হয় 1 বসতে পারে, এর বাইরে তার কিছু নাই। তাহলে এর মান কি হতে পারে, হয় 0 অথবা 1 হতে পারে। যদি তাই হয়, আমরা যদি অর অপারেশন করি, আমরা এখানে কি করতেছি, a প্লাস মানে কি, a প্লাস মানে কিন্তু আসলে স্বাভাবিক কোনো যোগ না, এটা কিন্তু আমরা কি করতেছি, আসলে অর করতেছি। তো যদি অর করি তাহলে কি হয়, দেখো আমরা কি বলছি, এখানে এ এর মান যেটা হবে আউটপুট আমাদের কি হবে তাই হবে। দেখো তো তাই হয় কিনা, এ এর মান কি হতে পারে, হয় 0 হতে পারে না হয় 1 হতে পারে। তো এর মান যদি আমরা 1 ধরি, আমরা যদি a ইজ ইকুয়াল টু, আচ্ছা যদি 0 ধরি তাহলে কি হয়, তাহলে আমরা এখানে মান বসাই 0 প্লাস 0, তাহলে আমাদের আউটপুট 0 আসে। এই 0 কি, এই এ, তাহলে আউটপুটটাও তো আমরা 0ই পাচ্ছি। তাহলে আমরা কি ঘুরে কিন্তু আসলে একেই পাচ্ছি,
এই যে এইটা দেখো, তাই না? তাহলে আমরা যদি আবার এই ভেরিয়েবলের মান দিয়ে রিপ্লেস করি তাহলে আমাদের কি এখানে এ চলে আসতেছে, এখানেও এ চলে আসতেছে, কারণ এর মান 0, তো এখানে 0 হতে পারে, এখানেও 0, আর এখানে তো 0 বাই ডিফল্ট হার্ড কোডেড ভাবে লেখাই আছে। আমাদের ভেরি করতেছে কোনটা, ভেরিয়েবল কোনটা, এইটা। তো এটা 0 হতে পারে, 1 হতে পারে, তো আমরা 0 বসাইছিলাম, 0 বসালে আমরা আউটপুট 0 পাচ্ছি, তাহলে আলটিমেটলি আমরা এ কেই তো পাচ্ছি, কারণ এর মানই তো 0 এখানে। আমরা এবার যদি এর মান 1 ধরি, আমরা যদি এবার এর মান 1 ধরি, আমরা যদি লিখি a is equal to 1, তাহলে কি হয় 1 প্লাস 0। আমাদের আউটপুট তখন অর গেটের বেলায় কি আসে, আমরা জানি একটা 1 হলেই কি হয়, 1 হয়। এখন দেখো এই 0 তো আমাদের সূত্রে কি হার্ড কোডেড ভাবে দেওয়া আছে, মানে এই 0 থাকবেই, চেঞ্জ করতে পারবো কোনটা, এটা আমরা হয় 0 অথবা 1। তো আমাদের এখন আমরা কি ধরছি a is equal to 1, তাহলে আমরা এখানে 1 বসাইছি। দেখো তো এইটাই কি সেই আউটপুট না? তাহলে এই 1 সমান সমান যদি a হয় তাহলে আমরা আউটপুট তো এই পাচ্ছি, মানে এই 1টাই তো ওখানে পাইলাম, তাই হচ্ছে না? এই 1 আসলে কি এর মান, তো আমরা আউটপুট হিসেবে কি পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে তো আমরা লিখতেই পারি, আমরা যদি ভেরিয়েবল দিয়ে এটাকে চেঞ্জ করে ফেলি তাহলে কি a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। আমরা এই সূত্রটা আসলে 1 নম্বর সূত্রটা দেখলাম যে আসলে কিভাবে এই সূত্রটা আসলো, ঠিক আছে? এরপরে আমরা আসি 2 নম্বরে। 2 নম্বর, তোমরা যদি 1 নম্বর বুঝে থাকো তাহলে 2 নম্বরও বুঝতে পারবা। 2 নম্বর কি দেখো, 2 নম্বর সূত্র বলছে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। আবার একটু চিন্তা করো, আমরা অর গেটের অপারেশন চিন্তা করব, কারণ আমরা এখানে অর ব্যবহার করছি, এর মান কি হতে পারে, এর মান হয় 0 হবে না হয় 1 হবে, হয় 0 হবে না হয় 1 হবে। আচ্ছা, আমরা কি বলতেছি, এটা এখন অর অপারেশনের বেলা একটু চিন্তা করো তো। আমরা অরের যখন ট্রুথ টেবিল দেখছিলাম, অরের ট্রুথ টেবিল কি ছিল, 0 0 0 1 1 0 1 1। আউটপুট কি আসছিল, সব ক্ষেত্রেই 1, খালি 0 0 বাদে। অর্থাৎ কি একটা 1 থাকলেই আমাদের এখানে কি যে কোনো একটা 1 হলেই আমাদের কিন্তু আর একটা ইনপুটের দিকে আসলে দেখার দরকারই পড়তো না, আমরা সরাসরি বলে দিতাম 1, কারণ ওয়ার গেটে কি হয়, ওয়ার গেটে যে কোনো একটা 1 হলেই 1 হয়। তো আমাদের তো এখানে হার্ড কোডেড ভাবে 1 আসেই, তাহলে এই এতে 0 বসুক আর 1 বসুক, আমরা কিন্তু আউটপুট আসলে 1ই পাবো, কারণ আমরা তো এখানে করতেছি অর অপারেশন করলে কি হয়, 1 থাকলেই 1, আর একটা ইনপুট 0 হোক বা 1 হোক আসলে কিছু যায় আসে না। তো তাহলে এই সূত্রটা আসলে কিভাবে হলো আমরা আসলে একটু বোঝার চেষ্টা করলাম। এরপর আমরা 3 নম্বর সূত্রটা দেখি। 3 নম্বর সূত্র কি বলছে, a.0 is equal to 0, a.0 is equal to 0। আমরা তাহলে কি এখন একটু এন্ড এর ভিতরে ঢুকলাম কিনা দেখো তো, a.0 is equal to 0, a.0 is equal to 0। এখন দেখো এখানে কি করতেছি আমরা, এখানে আমরা করতেছি এন্ড অপারেশন। এটা মানে কি, এন্ড। আচ্ছা, এই এর মান কি হইতে পারে, হয় 0 না হয় 1। আচ্ছা, আর এই 0 তো হার্ড কোডেড ভাবে বসেই দেওয়া আছে, এই 0 তো আমরা এই ফর্মুলাতে চেঞ্জ করতে পারতেছি না। তো দেখো এন্ড গেটের বেলায়, এন্ড গেটের যদি আমরা ট্রুথ টেবিল একটু চিন্তা করি, 0 0 0 1 1 0 1 1 0 0 0, শুধুমাত্র দুইটাই যখন অন হইতো তখন আমরা 1 পাইতাম, আদারওয়াইজ সবসময় কি 0। অর্থাৎ কি 0 থাকলে আমরা কি পাইতাম, 0 পাইতাম। এখন এন্ড গেটের বেলায় যদি একটা 0 হয়ে যায় কোনোভাবে, আমাদের পরে 1 আছে না 0 আছে আমাদের আসলে দেখার দরকার পড়ে নাই, আমরা সরাসরি বলে দিতাম 0। তাহলে এই এর মান 0 হোক বা 1 হোক আমরা কিন্তু আউটপুট আসলে 0ই পাবো, বোঝা গেছে? তো এরপরে আমরা 4 নম্বর সূত্রটা একটু দেখি। 4 নম্বর সূত্র কি বলছে, আবার ওই এন্ড অপারেশন, a.1 is equal to a। এখন দেখো a.1 is equal to a কিভাবে আসে, এটা আমাদের এন্ড, এইভাবে আমি সিম্বল দিয়ে বুঝাইলাম, তোমরা বুঝে নাও। এইটা আমাদের এন্ড, এটার মান 0 হতে পারে 1 হতে পারে। আচ্ছা দেখো তো, এবার আমি বলি, আমরা এন্ড গেটের ট্রুথ টেবিলটা আরেকবার দেখি, বারবার আমি মুছে দিচ্ছি কিন্তু আরেকবার লাগতেছে। দেখো 0 0 0 1,
একটু চিন্তা করো, এখানে কি বলছে সেকেন্ড ইনপুটটা হার্ড কোডেড ভাবে কি করে দেওয়া আছে, ওয়ান, মানে এটা কি চেঞ্জ হবে না, মানে হচ্ছে নো চেঞ্জ। আমরা এটাকে কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো কোনটা, এইটাকে আমরা চেঞ্জ করতে পারবো এটাকে। তার মানে দেখো সেকেন্ড ইনপুট আমাদের ওয়ান, তাহলে আমাদের এখানে চিন্তা করতে হবে কোন স্টেটগুলো নিয়ে, এই স্টেট আর কি এই স্টেট, এই দুইটা স্টেট, দুইটা স্টেট, এখানে এই দুইটা স্টেটের সেকেন্ড ইনপুট ওয়ান আছে, আর প্রথমটা কি আছে 0 আর 1। তাহলে দেখো এই সিনারিও আর এই দুইটা সিনারিও কিন্তু আসলে একই। এখন আমরা বলতে পারতেছি না যে এখানে 0 আছে না 1 আছে, যেহেতু আমরা বলতে পারতেছি না, তাহলে আমরা কি করবো, একটা ভেরিয়েবল বসাই। যে এই ভেরিয়েবল বসালে কি হচ্ছে দেখো, এই ভেরিয়েবল এখন যদি আমাদের, যেহেতু 1 না 0 আমরা বলতে পারতেছি না, কিন্তু আমরা জানি 0 বসালে 0 হবে, 1 বসালে তখন কি হয়ে যাবে, 1 হবে। কারণ কি আমাদের একটা 1 আছে, আমরা যদি 0 বসাই আমাদের 0 হয়ে যাবে, আমরা যদি এখানে 1 বসাই তাহলে কি 1 হয়ে যাবে। তার মানে এটা 0 এবং 1 যে কোনো একটা হইতে পারে। এখন এ সমান সমান যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখানে যেটা পাচ্ছি আমরা এটাই কিন্তু প্রথম আউটপুট, ইনপুটটাই কি আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। এখানে দেখো প্রথম ইনপুট যেটা সেটাই আউটপুট হিসেবে পাচ্ছি, আর এই দুটো তো আগে থেকেই ছিল, এটা তো বলেই দেওয়া আছে যে এখানে 1 হবে। যদি তাই হয় আমরা এখানে যেটা বসাচ্ছি সেটাই পাচ্ছি এখানে, তাহলে আমরা বলতে পারি যে এ ইজিক্যাল টু যদি 0 হয় 0.1, তাহলে আমরা 0 পাচ্ছি, অর্থাৎ এই এ আমরা আউটপুট হিসেবে এই এটাই পাচ্ছি। তাহলে তো আমরা বলতেই পারি, আবার এখানে যদি 1 দেই তাহলে 1 1 এ 1 হচ্ছে, এখানে যদি 1 দেই এর মান যদি 1 হয় তাহলে 1 হচ্ছে, 1 কি আসলে এর মান, আর একটা তো হার্ড কোডে ডাউন আছে। তাহলে কি হচ্ছে, আমরা এখানে কি দেখতেছি, এখানে আমরা দেখতেছি যে আমরা আলটিমেটলি আউটপুটে এটাই পাচ্ছি, যদি a.1 হয় আমরা এখানে 0 বসালে 0 পাবো, 1 বসালে 1 পাবো, এর মান আমরা যাই বসে আমরা সেটাই পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি a.1 = a। এই গেল আমাদের 4টা সূত্র। এবার 5 নাম্বার আমরা একটু দেখি। 5 নম্বরে কি বলা আছে, a + a = a, a + a = a। আমরা এখানে কোন অপারেশন নিয়ে কাজ করতেছি, আমরা এখানে অর গেট নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা কি বলতেছি দেখো, অর গেটের বেলায় আমরা চিন্তা করি একটু, অর গেটের বেলায় আমাদের ট্রুথ টেবিলে যদি আমরা চিন্তা করি, আমাদের ট্রুথ টেবিলটা কেমন ছিল, 0 0 0 1 1 0 1 1। অর গেটের বেলায় কি ছিল, তো দেখো আমরা কি বলছি, a + a, অর্থাৎ দুইটা ভেরিয়েবল কি সেম, অর্থাৎ আমাদের এখানে একটাই ভেরিয়েবল আছে, মানে এখানে আছে a আর b, কিন্তু আমাদের আছে হচ্ছে কি, আমাদের দুইটাই a আছে, অর্থাৎ a যদি 0 হয় তাহলে এটাও কি হবে 0, তখন a = যদি আমাদের 0 হয় তাহলে তখন a + a মানে কি হবে 0 + 0। তাহলে আমাদের এই স্টেট নিয়ে একটু চিন্তা করতে হবে, এই দুটার কিন্তু লাগবে না, কারণ এটার একটা মান এটার আলাদা মান, দুটা কিন্তু সেম না। আমরা যদি এর মান 0 বসাই তাহলে কি এখানে আসলে 0 আর 1 হওয়ার কোনো সম্ভাবনা আছে, কোনো সম্ভাবনাই তো নাই। তাহলে কি আরেকটা কি সম্ভাবনা আছে, এর মান যদি 1 হয়, a = যদি 1 হয় তাহলে কি এর মান 1, তাহলে 1 প্লাস আবার এর মান কি 1, তাহলে এখানে আরেকটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে, সেই স্টেট কোনটা, এইটা। তো আমরা শুধু এই দুইটা স্টেট দেখি, দেখো এখানে আমরা এর মান যেটা ছিল আমরা কিন্তু সেটাই পাচ্ছি, এর মান 0 বসাইছিলাম, তাহলে কি এটাও যদি a হয়, এর মান 0, আমরা আউটপুট কি পাচ্ছি, আমরা আউটপুটও 0 পাচ্ছি, অর্থাৎ আউটপুটে আমরা তাহলে 0 মানে কি আমরা এই পাচ্ছি, এর মান 1, তাহলে 1 1 এর বেলায় আমরা আউটপুট কি পাচ্ছি, 1 পাচ্ছি। 1 আসলে কিসের মান ছিল, 1 এর মান ছিল, তাহলে আমরা দুইটা বেলাতেই কি পাইলাম, a পাইলাম আউটপুট হিসেবে। তাহলে আমরা অবশ্যই বলতেই পারি a + a = a। 6 নম্বরে কি বলা আছে, 6 নম্বরে বলা আছে হচ্ছে a + a bar = 1। এটা কিভাবে হয় আমরা একটু দেখি। দুইটা ভেরিয়েবল কিন্তু কি, এখানে আমাদের একটাই ভেরিয়েবল ইউজ করা হয়েছে, এখানে ভেরিয়েবল কিন্তু দুইটা না, কিন্তু বাট এখানে কাহিনী আছে, a এবং কি আরেকটা কি a এর কমপ্লিমেন্ট, ভেরিয়েবল একটাই কিন্তু ইনপুট হিসেবে কিভাবে গেছে,
একটা গেছে ভেরিয়েবল নিজেই গেছে এবং সেই ভেরিয়েবলের কি আরেকটা ইনপুট কি গেছে, সেই ভেরিয়েবলের কি গেছে, কমপ্লিমেন্ট গেছে। আচ্ছা এখন দেখো, তাহলে এ যদি 0 হয় এর কমপ্লিমেন্ট কত হবে, 0 কমপ্লিমেন্ট কত, 1, তাই না? যদি তাই হয়, আবার দেখো আরেকটা দেখাই, এ যদি 1 হয় তাহলে 1 এর কমপ্লিমেন্ট কত, 0। অর্থাৎ আমরা যখন a প্লাস a বার দিচ্ছি, a প্লাস a বার যখন দিচ্ছি, তখন এইটার যে কোনো একটা ভেরিয়েবল, এইটার যে কোনো একটা ভেরিয়েবল বা এটার যে কোনো একটা ইনপুট 1 হতে বাধ্য। এটার যে কোনো একটা ভেরিয়েবল 1 হতে বাধ্য, কারণ a যদি 1 হয় তাহলে তো 1 পাইলাম আমরা এবং এটা 0 হয়ে গেল, এর কমপ্লিমেন্ট 0 হয়ে গেল। আর যদি a যদি 0 হয় তাও আমরা একটা 1 পাচ্ছি। কই থেকে পাচ্ছি, 0 কমপ্লিমেন্ট 1। তাহলে আমরা পাচ্ছি কি, এখানে যে কোনো একটা 1 হচ্ছেই। অপারেশন আমরা কোনটা করতেছি, অপারেশন আমরা করতেছি কি, অর। অরের বেলায় আমরা কি জানি, যে কোনো একটা 1 হলেই আমরা কি পাই, আমরা আউটপুট পাই 1। যে কোনো একটা ইনপুট 1 হলেই আমরা আউটপুট 1 পাই। তাহলে এখানে যদি আমরা 0 দেই, এটা 1 হবে, আমরা যে কোনো একটা কি পাইছি, 1 পাইছি, আমাদের আউটপুট কি হবে, 1 হবে। আমাদের এখানে 1 দিলাম, 1 এর কমপ্লিমেন্ট 0, আমরা তো একটা 1 এখানে পাই গেছি অলরেডি, তাহলে আমাদের আউটপুট কি, আমাদের আউটপুট কিন্তু 1। তাহলে আমরা এখান থেকে আসলে বুঝতে পারলাম যে a প্লাস a বার ইজ ইকুয়াল টু আসলে আমরা আউটপুট 1ই পাবো। আমাদের 6টা সূত্র শেষ, আমরা 7 নাম্বার একটু দেখি। আমি সরাসরি এই সূত্রগুলো জাস্ট তোমাদের মুখস্থ করতে বলতে পারতাম, বাট আসলে মুখস্থ করার মতো কিছু নাই। এটা আমরা কেন মুখস্থ করতে যাবো, আমরা তো একটু যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে আমাদের মাঝে যে এটা আসলে কিভাবে হচ্ছে, আমাদের দরকার নাই মুখস্থ করার, আমরা এমনিতেই লিখতে পারবো। আমরা যখন এরকম এগুলো দেখবো তখন এমনিতেই আমাদের মাথার ভিতরে কাজ করবে যে আসলে কিভাবে কি হচ্ছে, আমাদের তো মুখস্থের দরকার নাই। এখন দেখো এখানে কি আছে, এখানে 7 নম্বরে কি বলছি, 7 নম্বরে বলা আছে a ডট a ইজ ইকুয়াল টু কি, a। এটাই ঠিক a প্লাস এর মতোই, a প্লাস এর মতোই। আমরা a প্লাস এতে কি দেখছিলাম, এর মান যদি 0 হয় তাহলে এটা কি হচ্ছে, 0.0, আউটপুট আমরা 0 পাবো। a যদি 1 হয়, 1.1 আমরা 1 পাবো। এটাই এর মান, তাহলে এখানে আমরা বসাচ্ছি এর মান, তাই না? এখানে তো আমরা এর মানই বসাচ্ছি, এই দেখো এর মানই তো বসাচ্ছি। যদি তাই বসাই তাহলে এখান থেকে আমাদের এই সূত্রটা, তোমরা যদি a প্লাস a ইজ ইকুয়াল টু এটা বুঝে থাকো, তাহলে মাঝখানে শুধু জাস্ট কি দেওয়া আছে, অ্যান্ড সাইন দেওয়া আছে বা ডট দেওয়া আছে। তো আলটিমেটলি আমরা এটাও তো বুঝতে পারবো যে তাহলে কিভাবে আসলে a ডট a ইজ ইকুয়াল টু a হচ্ছে, কারণ আমরা 0 দিলে 0 0ই পাচ্ছি, 1 দিলে 1 1 পাবো। এই গেল আমাদের 7 নম্বর সূত্র। এরপরে 8 নম্বরে কি বলা আছে, 8 নম্বরে বলা আছে a ডট a বার ইজ ইকুয়াল টু 0। দেখো এইরকম একটা সিনারিও আমরা এর আগেও করছি, আমরা এখানেই করছিলাম, এরকম সিনারিও আমরা এখানে করছিলাম। আমরা কি এর মান কি হতে পারে সর্বোচ্চ 1 অথবা 0, তাই না? এখন দেখো যখনই কমপ্লিমেন্ট আছে, আমরা যে কোনো এখানে যে মানই একটা ভেরিয়েবল আছে এবং তার কমপ্লিমেন্ট আছে, তার মানে আমরা 0 এবং 1 পাবোই, আমরা 0 এবং 1 পাবোই। আমরা এর মান ওই 0 ধরলেও আমরা একটা 0 এবং 1 পাবো এখানে। আমরা যদি এর মান 1 ধরি তাহলে আমরা একটা 0 এবং 1 পাবো, কারণ এখানে কমপ্লিমেন্ট আছে। কমপ্লিমেন্ট থাকলে কি হচ্ছে, আমরা 0 এবং 1 এখানে পাবো এই দুইটার ভিতরে। যদি তাই হয় দেখো, এখানে যদি আমরা a ইজ ইকুয়াল টু 0 দিই তাহলে এখানে কি 1। অ্যান্ড অপারেশনের বেলায় আমরা কি দেখছি, অ্যান্ড অপারেশনের বেলায় একটা 0 পাইলেই আমাদের আর দেখার দরকার নাই, আমাদের আউটপুট তখন 0 আসে। অ্যান্ডের বেলায় কি একটা 0 পাইলেই আমাদের আর দেখার দরকারই নাই পরেরটা 1 না 0, আমরা সরাসরি বলে দিতে পারি আউটপুট 0 আসবে। তাহলে এখানে যদি হচ্ছে কি, এর মান যদি আমরা 1 দেই, এর 1 এর কমপ্লিমেন্ট তখন 0 হয়ে যাবে, একটা 0 আছে, তার মানে আউটপুট 0। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে a ডট a বার ইজ ইকুয়াল টু 0। তো আমরা 8টা সূত্র শেষ করে ফেলছি। 9 নম্বর যে জিনিসটা আছে,
এটা গত ক্লাসে আমরা দেখছিলাম তোমার যদি মনে থাকে ইকুয়েশন করার সময় আমরা অলরেডি এটা দেখে ফেলছিলাম। আমরা কি দেখে ফেলছিলাম? এ ডাবল বার, অর্থাৎ এখানে কি আছে? ডাবল নেগেশন। এখন কি হচ্ছে দেখো, এর উপর ডাবল বার, তাহলে এ ইজিক্যাল টু, যদি আমরা এ ডাবল বার দিলে এই পাবো। কিভাবে পাই দেখো, আমরা এর একটা মান ধরি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে আসলে আমরা একে করে মানে ফিরে পাচ্ছি। এখন দেখো এখানে দুইটা আছে, তার মানে কি এখানে দুইটা নট গেটের মধ্যে দিয়ে গেছে। নট গেট কয়টা? দুটার মধ্যে দিয়ে গেছে। ধরো এরকম একটা গেছে এবং এরকম একটা গেছে। এখন দেখো এখানে এ যাচ্ছে, অর্থাৎ কি এখানে জিরো যাচ্ছে। এই ইজিক্যাল তো আমরা জিরো ধরছি, জিরো যাচ্ছে। প্রথম নট গেটের মধ্যে দিয়ে যদি যায়, এই প্রথম নট গেটের মধ্যে দিয়ে যাওয়ার পর আমরা এই জায়গায় আউটপুট কত পাবো? আমরা পাবো 1, কারণ জিরোর উপরে জিরো নট গেটের মাঝখান দিয়ে গেলে কি হয়? 1 হয়ে যায়। এবং এই 1 আরেকটা নট গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা হলো এইবার, এইটা হলো এইবার, ঠিক আছে? যদি তাই হয়, এই 1টা আরেকটা নট গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এই 1 আরেকটা নট গেটের মধ্যে দিয়ে তখন গেলে কি হবে? এটা আবার পাল্টে যাবে, তাহলে 0। যদি 0 হয়, দেখো এইটাই কিন্তু আমরা ফিরে পাচ্ছি। আবার আমরা যেটা ইনপুট দিছি সেটা আমরা আউটপুটে ফিরে পাচ্ছি। যদি তাই পাই, তাহলে আমরা অবশ্যই তো বলতে পারি এ ডাবল বার ইজ ইকুয়াল টু কত? এ। বোঝা গেছে? এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ। আমরা এই সূত্রটা দেখলাম। তাহলে কি এখানে দুইবার নট গেটের মধ্যে দিয়ে গেছে, তাহলে একবার 1 গেলে কি হয়ে যায়? 0। এবং ওই 0টা আবার যদি নট গেটের মধ্যে দিয়ে যায় তাহলে কি আবার 1। তাহলে আমরা ইনপুট হিসেবে যাই দেই, 0 দেই বা 1 দেই, আমরা আউটপুটে সেটাকেই ফিরে পাচ্ছি। আর বেশি সূত্র নাই, আর অল্প কয়টা আছে আমরা একটু দেখি। আমরা এর ভিতরে কিছু দেখছিলাম, আমি দেখো 10 নম্বর সূত্র। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের এইটা লাগে আরো বেশ কিছু আছে, এগুলো একটু বেশি লাগে, ঠিক আছে? তো আমরা একটু গুরুত্ব সহকারে দেখবো। আমি দেখো 10 নম্বর কি বলছে? a প্লাস এ বি ইজ ইকুয়াল টু কি? এ। এখন a প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ কিভাবে হয়ে গেল? এবার আসি দেখো, এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, দেখি তো আমরা এ পাই কিনা। দেখো তো, আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, এই যে এটাকে সিম্পলিফাই করে আসলে আমরা এ পাই কিনা আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এই দুইটার ভিতরে দেখো তো কি কমন যায়? এ কমন যায় কিনা? আমরা এ কমন নিতে পারি। এ যদি কমন নেই তাহলে কি থাকে? 1 প্লাস বি, তাই তো? 1 প্লাস বি। এখন দেখো আমাদের এখানে 2 নম্বরে আমরা একটা সূত্র পড়ছিলাম, এই সূত্রটা দেখো তো একটু। 2 নম্বরে একটা সূত্র পড়ছিলাম, আর একটা সূত্র আমরা কিসে দেখছিলাম? এই যে এই অদল বদল, যে বিনিময় আমরা দেখছিলাম। তো দেখো বিনিময় অনুযায়ী এখানে সূত্র আছে যে কি a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 হয়। আমরা এটার প্রমাণ এর আগে দেখে আসছি, এটা তো তোমরা এখন বুঝতেই পারতেছো। এটা কি কিছুটা এরকম না? এখন বলবো যে স্যার আসলে তো তাইলে কেমন হলো? ওখানে তো a প্লাস 1 আর এখানে 1 প্লাস বি। ভেরিয়েবল তো যাই হোক, এ বি সি ডি যে কোনো কিছুই হইতে পারে। এখানে তো জাস্ট জেনেরিক ফর্মে লেখা আছে এ দিয়ে সবগুলা, বাট ওখানে মূলত কি বোঝাচ্ছে? একটা ভেরিয়েবল প্লাস কি 1, ভেরিয়েবল প্লাস 1 ইজ ইকুয়াল টু কি পাই? আমরা 1 পাই। এখানে ভেরিয়েবল জাস্ট এর পরিবর্তে বি আছে, ডাজন্ট ম্যাটার। এখন কথা হলো, কিন্তু ওখানে তো এ প্লাস 1 আছে, এখানে তো 1 প্লাস বি, মানে যাই হোক ভেরিয়েবল প্লাস 1 আছে, এখানে 1 প্লাস ভেরিয়েবল। কিভাবে? দেখো আমরা যখন বিনিময় নিয়ে যখন কথা বলছিলাম তখন আমরা কি বলছিলাম না যে a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, দুইটা একই জিনিস। যদি তাই হয় তাহলে দেখো তো বি প্লাস 1 আর 1 প্লাস বি দুইটাও তো তাহলে একই হওয়ার কথা, এই দুইটাও তো তাহলে একই হওয়ার কথা। যদি তাই হয় আমরা এই সূত্র থেকে কি পাই? এইটার মান 1। তাহলে আমরা লিখতে পারি খুব সহজেই, এ তো এর মতোই থাকলো, ডট এইটুকের জন্য কি 1, তাহলে এ ডট 1 কত হয়? এ। বোঝা গেছে? আমাদের এই সূত্রটা কিন্তু আসলে আমরা এখানে কি করে ফেললাম? আমরা এখানে প্রমাণিত করে ফেললাম যে আসলে a প্লাস এ বি ইজ ইকুয়াল টু যে এ, এটা আসলে কিভাবে আসলো আমরা প্রমাণ করে কিন্তু দেখাইলাম।
এক্সামে অনেক সময় যদি আসে এরকম যে প্রুফ করে দেখাও, আমাদের তখন এইভাবে প্রুফ করে দেখাইতে হবে। খুব অল্প মার্কের জন্য আসতে পারে, কিন্তু বাট খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় চলে আসে। বিশেষ করে বিএসসি এক্সামে অনেক সময় দিয়ে দেয় ইউনিভার্সিটির টিচাররা। তো আমাদের একটা সূত্র গেল, আর দুইটা আছে। 11 নম্বর দেখো কি বলছে। আজকে আমরা শুধু সূত্রগুলাই করব, তারপরে হচ্ছে দুই একটা হয়তো বা আমরা এরকম এক্সপ্রেশন সিমপ্লিফিকেশন দেখতে পারি, তারপরে আমরা পরের ক্লাসে বাকিগুলো দেখবো। আজকে এমনিতেও ক্লাস লং হয়ে যাবে। আচ্ছা দেখো 11 নম্বর কি আছে, a প্লাস a বার b ইজ ইকুয়াল টু a প্লাস b। এটা একটা সূত্র, কিন্তু আসলে কি এটা ইজ ইকুয়াল টু এটাই আসে কিনা সেটা তো আমাদের একটু দেখতে হবে। আমরা একটু দেখি। তো আমরা একটু এটার হচ্ছে ইকুয়েশনটা একটু সিম্পলিফাই করে দেখি তো আসলে a প্লাস b আসে কিনা। আমরা শুধু সূত্র মুখস্থ করবো না, তো আমরা একটু বোঝার চেষ্টা করব। তো দেখো এটা আমাদের একটা সূত্র, কিন্তু এখানে আসলে অ্যাপ্লাই করা যায়। আগে আমি অ্যাপ্লাই করবো, তারপর আসলে বলে দিচ্ছি যে কোনটা। তো দেখো এখানে কি হবে, তাহলে হবে হচ্ছে a প্লাস a বার a প্লাস a বার ইন্টু a প্লাস b। এখন এই সূত্র আসলে কই থেকে আসলো? এই সূত্র আসলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল থেকে। এই সূত্রটা দেখো তো এখানে কি এই ফর্মটা আছে কিনা, a প্লাস বিসি, a প্লাস a বার b, এই সেম ফর্ম আছে কিনা? যদি সেম ফর্ম থাকে তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি? আমরা লিখতে পারি a প্লাস b এবং ডট a প্লাস c। তো আমরা তাই করছি, a প্লাস a বার ডট a প্লাস b। এখন দেখো তাহলে এটাকে আমরা আরেকবার ভাঙাই, তাহলে কি হয়? a প্লাস a বার আমরা এখান থেকে এই যে এই সূত্র দেখো, এই সূত্র থেকে আমরা কি পাই? a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1। a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1, এই যে 6 নম্বর সূত্র থেকে আমরা পাই কি a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1 ইন্টু, এটাতে তো আর কিছু করা যাচ্ছে না, এটা a প্লাস b থেকে গেল, তাহলে 1 প্লাস a প্লাস b। আমাদের উত্তর কত আসলো? a প্লাস b। এই a প্লাস b কে আমরা আসলে পাইছি, দেখো তো এই যে দেখো a প্লাস b কিন্তু আমরা পেয়ে গেছি। এবার দেখো এবার আমাদের শুধু একটাই রুলস আছে, সেটা আমরা একটু দেখি। দেখো 12 নম্বর রুলসে কি বলছে, a প্লাস b ডট a প্লাস c ইজ ইকুয়াল টু a প্লাস bc। আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এই জিনিসটা আসলে আমরা এখান থেকে পাই কি না। দেখো তো এটাকে জাস্ট আমরা সিম্পলি বীজগণিতের মতো যদি গুণ করে দেই তাহলে কি হয়? a ডট a প্লাস a ডট c প্লাস a ডট b প্লাস b ডট c। কিছুই করিনি, জাস্ট সিম্পলি বীজগণিত যেরকম গুণ করে ওইরকম ভাবে গুণ করে দিয়েছি। এটার সাথে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটার সাথে এটা, তারপরে এটা, এইভাবে। এখান থেকে আমরা কি পাই? a ডট a, দেখ a ডট এর কোনো সূত্র আছে? a ডট থেকে আমরা কি পাই? একটা a পাই প্লাস, আর কিছু করা যায় না, লিখি। আচ্ছা এখন দেখো এই দুটার ভিতর থেকে আমি কি কমন নিতে পারি? a কমন নিতে পারি। a যদি কমন নেই আমাদের কি থাকে? 1 প্লাস c প্লাস ab প্লাস bc। এখন দেখো 1 প্লাস c এর মান কত? 1। কিভাবে আমরা পাইছি? আমরা এই যে এই সূত্র থেকে পাইছি, a প্লাস 1 আমরা এই যে এই সূত্র থেকে পাইছি। এখানে কি হবে? 1 হবে। কিভাবে 1 হবে? আমরা এক্সপ্লেন এর আগেও করছিলাম যে এই যে এই রুল অনুযায়ী, বিনিময় রুল অনুযায়ী কি ওই a প্লাস b
আর হচ্ছে মানে তাহলে কি হচ্ছে ওই 1 প্লাস সি আর সি প্লাস 1 একই কথা, দুটো একই কথা। আর এখানে কি এ থাকুক, আর এখানে তো জাস্ট জেনারেলাইজ ফর্মে লেখা আছে এ প্লাস 1 মানে একটা ভেরিয়েবল জাস্ট, তাহলে কি ওই 1 প্লাস ভেরিয়েবল আর কি ভেরিয়েবল প্লাস 1 একই কথা। আমরা কি পাবো, আউটপুট 1ই পাবো, আমরা দুটোরই কি পাবো, আউটপুট 1 পাবো, তাই না? তাহলে কি এ ডট 1 প্লাস এ বি যেরকম আছে থাকুক প্লাস বি সি। আচ্ছা, এটা আমরা পাইলাম। আমরা এটাকে উপরে নিয়ে যাই, উপরে করি, নিচে জায়গা হবে না। তাহলে কি এ ডট 1 এ কি হয়, এ ডট 1 এ আমরা এ পাবো কই থেকে, এই যে দেখো, এই যে এ ডট 1 এ আমরা এ পাবো প্লাস এ বি প্লাস বি সি। ঠিক আছে, এখন দেখো এবার এই দুটার ভিতরে একটু চিন্তা করো, এই দুটার ভিতর থেকে আমাদের এ কমন যায়, তাহলে হাতে থাকে কি 1 প্লাস বি প্লাস হচ্ছে কি বি সি। এই সিনারিওটা আর এই সিনারিওটা একই রকম না? যদি একই রকম হয় আমাদের এখানে কি করতে পারি, এটাকে আমরা কি বসাইতে পারি, এই জিনিসটাকে কি বসাইতে পারি, এ ডট 1 এই সিনারিও আর এই সিনারিও জায়গা কি 1 প্লাস বি এর মান কত হয় 1 প্লাস বি সি। তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি সি, এইটাই আমাদের কি এই যে দেখো আউটপুট। তাহলে আমরা এই সূত্রটাও কিন্তু বুঝতে পারলাম যে আসলে আমরা এখান থেকে কিভাবে এ প্লাস বি সি পাচ্ছি। আমরা যে সূত্র লিখছি আসলে এমনি এমনি লিখছি কিনা, না এমনি এমনি লিখিনি, যথেষ্ট কারণ আছে। তো আমরা সেটাই প্রমাণ দেখলাম, আমরা প্রতিটা সূত্র ধরে 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 প্রমাণ দেখছি। এরপরে ডি মর্গানস থিওরাম আছে। ডি মর্গানস থিওরাম আমরা গত ক্লাসে একটু ইউজ করছিলাম। ওই যে তোমাদের মনে আছে কিনা, আমরা ইউজ করছিলাম কি, ওই যে ডট থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে ডট হয়ে যাবে। সেটা কিরকম ভাবে হবে, এই যে দেখো এ বি এর এ আর বি, এ ডট বি এর উপরে যদি আমরা একটা বার দেই তাহলে কি হয়, এর উপরে বার থাকার কারণে এ বার, ডটের উপরে বার থাকার কারণে কি হয়ে যায় তখন সেটা প্লাস হয়ে যায়, আর বি এর উপরে বার থাকার কারণে তখন বি বার হয়ে যায়। আরেকটা রুল কি, আরেকটা হলো এ প্লাস বি এর উপরে যদি আমরা বার দেই, এ প্লাস বি এর উপরে যদি আমরা একটা বার দেই তাহলে কি হয়, এই বারের কারণে এ হয়ে যায় এ বার, প্লাস হয়ে যায় কি ডট, এবং বি হয়ে যায় তখন কি বি বার। এইটাই জাস্ট ডি মর্গানস থিওরাম থেকে যে আমরা দুটো সূত্র পাই, এই হচ্ছে মোটামুটি সূত্র। তো আমরা ছোটখাটো দিয়ে একটা ম্যাথ দেখি, ছোটখাটো দিয়ে একটা ম্যাথ দেখে শেষ করব। আমরা দুইটা বা তিনটা প্রুফ দেখি, খুব বেশি বড় না, ছোটই। আমরা একটা প্রুফ দেখি, ধরো এগুলো প্রশ্নে আসতে পারে, প্রশ্ন এরকম থাকতে পারে যে দেখো আমাদের প্রুফ করতে বলতে পারে কি, ধরো এরকম একটা থাকতে পারে এ প্লাস এ বার সি ইজিক্যাল টু এ, ধরো কি এ প্লাস সি, এটা প্রুফ করো, এই ইকুয়েশনটাকে প্রুফ করো, লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, এটা হয়তো বা প্রুফ করতে বলতে পারে। একটা প্রশ্ন হয়তো বা আসতে পারে, ধরো এরকম যদি আসে, তো আমরা লেফট হ্যান্ড সাইডটা নেই, এ প্লাস এ বার সি, এ প্লাস এ বার সি। এখন দেখো এটাকে আমরা আসলে কি করতে পারি, এই ফর্মুলাটা কিছুটা এই যে এই ফরমেশনে আছে, এরকম আমরা এই এক্সাম্পলটা আমরা এর আগেও দেখছিলাম, আর একবার আমরা একটু দেখি আমাদের ঝালাই হবে। তাহলে কি আছে দেখো, আমরা তাহলে এই ফর্মে নিয়ে যেতে পারি আমাদের এই যে এই সূত্রতে, কারণ তাহলে কি হয় এ প্লাস এ বার ইন্টু এ প্লাস সি। তাহলে কি হচ্ছে আমাদের এইটার মান আমরা কত জানি, এটার মান আমরা কত জানি, এটার কোন সূত্র আছে, আছে কিন্তু এই যে আছে দেখো 1 ইন্টু এ প্লাস সি। তাহলে আমাদের কত দাঁড়ালো এ প্লাস সি, আমরা কিন্তু এই যে পেয়ে গেছি, আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তাহলে আমরা এখানে প্রুফ দিয়ে দিতে পারি, প্রুফ। এরকম আমরা আরো একটা দেখতে পারি, একটু বড় সড়ো দেখে দেখি, বড় সড়ো থেকে দেখলে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটু বড় সড়ো একটা দেখি, আমরা এটা দেখতে পারি, আমরা এটা দেখতে পারি হচ্ছে
এ বি প্লাস এ ইন্টু বি প্লাস সি, ইন্টু বি প্লাস সি, তারপরে ধরো বি ইন্টু বি প্লাস সি ইজিক্যাল টু কত, বি প্লাস এসি, বি প্লাস এসি। এটাই প্রুভ করতে হবে, এটাই প্রুভ করতে হবে। ধরো তাহলে আমরা শুরু করি, আমরা এটা প্রুভ করব। আমরা শুরু করি, দেখি তো কি করা যায়। এ বি এরকম থাকলো, এখানে কি কিছু করার আছে? এখানে কি কিছু করার আছে? হ্যাঁ, এখানে আমরা করতে পারবো। আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করতে পারবো? আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে কি হচ্ছে, এ বি প্লাস এসি। আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলাম, দেখো এই ফর্মুলা কিন্তু হুবহু আছে এখানে, তো আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম, এ বি প্লাস এসি প্লাস আবার এরকম আছে। তাহলে আবার আমরা এই সেম ভাবে যদি যাই, বি ডট বি প্লাস বি ডট সি, বি ডট সি। আচ্ছা, আমরা জাস্ট কি করলাম, এই যে হচ্ছে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন দেখো এ বি এবং এ বি, এ বি প্লাস এ বি, আমরা এই দুটাকে একটু চিন্তা করি। এই দুটাকে আমরা চিন্তা করব, কিভাবে চিন্তা করব? আমরা চিন্তা করব হচ্ছে এইটার মতো, আমরা চিন্তা করব হলো এ প্লাস এর মতো চিন্তা করি, এ প্লাস এর মতো চিন্তা করি, এবং এতে হচ্ছে এ ইজিক্যাল টু এ বি বসাই দিই। আমি জাস্ট বোঝানোর জন্য এরকম করতেছি। এ প্লাস এ, এই ফর্মুলাটা আমরা একটু চিন্তা করব। এ প্লাস এর ফর্মুলা আমরা কি জানি? এ প্লাস এ ইজিক্যাল টু এ। আমরা যদি তাই জানি যে এ প্লাস এ ইজিক্যাল টু এ, এখন দেখো আমরা এর মান যদি এ বি বসাই তাহলে আমাদের কিছুটা এরকম হচ্ছে, এ বি প্লাস এ বি, মানে যে এই সিনারিওটা। তো তাহলে আমরা এটার সূত্র অনুযায়ী আমরা কি পাবো? আমরা একটা এ বি পাবো। আমরা তখন কি পাবো? একটা এ বি পাবো। যদি তাই পাই, আমরা এই দুইটা এ বি থেকে একটা এবি লিখতে পারি, এই দুটো থেকে একটা এবি লিখতে পারি, প্লাস এসি যেমন আছে থাকুক। বি ডট বি, বি ডট বির কোনো সূত্র আছে? কোন সূত্র আমরা পাবো? হ্যাঁ পাবো, এই যে দেখো এ ডট এ ইজিক্যাল টু এ। তাহলে ওখান থেকে যদি তাই হয়, বি ডট বি সমান কি, আমরা একটা বি পাচ্ছি, প্লাস বি সি যেমন আছে থাকলো। আচ্ছা, এই স্টেটে গেল। এখন দেখো তো আমরা কি করতে পারি, এখন দেখো আমরা এখান থেকে আমরা যদি এ কে কমন নেই, এ কে কমন নিলে আমাদের কি থাকে? বি প্লাস সি, বি প্লাস সি। এখন এখান থেকে দেখো বি প্লাস সি প্লাস বি প্লাস বিসি, বি প্লাস বিসি। এখন দেখো এখানে কি হয়, বা বি প্লাস বিসি থেকে আমরা আসলে ওই যে করতে পারি, আমরা কি করতে পারি, আমরা হলো ওই যে তোমার বি প্লাস বিসির পরিবর্তে আমরা করে দিতে পারি, আমরা শুধু বি লিখতে পারি। আমরা কিভাবে বি লিখতে পারি? আমরা ওই যে মনে আছে কিনা, বি প্লাস বিসি যদি হয়, আমরা এখান থেকে বি কমন নিব, 1 প্লাস সি, তাহলে হচ্ছে বি ডট 1 ইজিক্যাল টু বি। আমরা ওখান থেকে আসলে বি প্লাস বিসি কে আমরা আসলে মূলত সরাসরি বি লিখে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এইটুকু হলো। এখন দেখো আমরা একটু এটাকে ভাঙবো কিভাবে। আমরা ওই যে দেখো এটা এখন কোন স্টেটে আছে, এটা কিছুটা আমাদের এই যে এরকম অবস্থায় আছে, এ ডট বি প্লাস সি এরকম আছে। তাহলে এটাকে আমরা কি ভাঙতে পারি? এ বি প্লাস এ সি প্লাস বি, এ বি প্লাস এসি প্লাস বি। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা যদি করি, আমরা যদি এখান থেকে তোমার এ কে কমন নিয়ে নেব না, আমরা এখান থেকে কি করতে পারি? দেখো আমরা এখান থেকে বি কে কমন নেই, তাহলে এ প্লাস 1, আর এখানে হচ্ছে থাকে কত, প্লাস এসি থাকে। আমরা এখান থেকে বি কে কমন নিয়েছি, কোনটার ভিতর থেকে? এই দুটার ভিতর থেকে, এটা আর এই যে এই বি,
এই দুইখান থেকে যদি আমরা আসলে বি কে কমন নেই তাহলে আমরা কি পাই? আমরা এখানে পাই একটা এ, আর এখানে পাই কি 1। বি কে আমরা কমন নিলাম, প্লাস এসি যেমন ছিল এসি তেমনই আছে, এসি তেমনই আছে। এখন দেখো এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান সমান কি 1, তাহলে বি ডট 1, এই 1 কই থেকে পেলাম? এই যে দেখো এ প্লাস 1, আমাদের সূত্র আছে এ প্লাস 1 হলে কি হয় 1 প্লাস এসি, তাহলে আমাদের কি আসে বি প্লাস এসি। এই দেখো বি প্লাস এসি, এই আমাদের উত্তর, আমাদের প্রমাণ মিলে গেছে। এই দেখো বি প্লাস এসি আমাদের প্রুভড, আমরা এই ইকুয়েশন থেকে বি প্লাস এসি পেয়ে গেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা তাহলে কি দেখলাম? আজকে আমরা বুলিয়ান অলজেব্রা কি এইটা সম্পর্কে একটু জানলাম, তার রুলস গুলো দেখলাম, এবং জাস্ট আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম যে আসলে আমরা কিভাবে এগুলোর মাধ্যমে এই যে সিম্পলিফিকেশন গুলো করবো। এর পরের ক্লাসে হয়তো আমরা আরো বিস্তারিত যাব এবং সার্কিটের বিষয়গুলো কিভাবে আসলে এক্সপ্রেশন থেকে আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করি, কোনো ফাংশন থেকে কিভাবে সার্কিট ইমপ্লিমেন্ট করি, আমরা এই বিষয়গুলো দেখবো। তো আজকে মোটামুটি এইটুকুই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।